মিটফোর্ডের আগে যে ঘটনাগুলোর কথা আমি বললাম, যে মার্ডারগুলো হয়েছে, সেগুলোর ব্যাপারে তো এরা এত উচ্চ স্বরে কথা বলে নাই। আমার অঞ্চলে যদি আমি দেখি, ওরা যখন ওখানে কমিটি করতে গেছে এনসিপি, সবই তো আওয়ামী লীগের লোক ভাই। এবং রাজাকার শব্দটাকে তারা যে শুধু রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে জামাতের এগেনস্টে ব্যবহার করছে তা না, বিএনপির এগেনস্টে ব্যবহার করছে তা না, বরং যে কোনো নাগরিক যখন আওয়ামী লীগের বিরোধিতা করছে তাকে অপ্রেস করতে গিয়ে রাজাকার হিসাবে ট্যাগিং করছে। তো আজকে ওই একই শব্দ যখন বিএনপি তার প্রতিপক্ষকে ব্যবহার করতেছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার বলে স্লোগান দিছে, তো এই স্লোগানের মানে কি? এই স্লোগানের মধ্যে কি সে কি বলতেছে যে আমি মুক্তিযুদ্ধকে অস্বীকার করতেছি? না, সেটা বলতেছে না। সে কি বলতেছে যে মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি মেইন স্ট্রিম পজিশনের বাইরে গিয়ে অন্য কিছু সাবস্ক্রাইব করতেছি? সেটাও বলতেছে না। সে শুধু বলতেছে যে আমি দেখছি যে তুমি মুক্তিযুদ্ধ ব্যবহার করে আমার সিভিল লিবার্টির স্পেসকে তুমি অপ্রেস করছো, আমি সেই অপারেশনকে রিজেক্ট করতেছি, এই কারণে সেই কথা বলছে। না, এটা তো বিএনপি বিরুদ্ধে বলছে, এবং আমরা তো দেখছি কারা বলছে। এটা কারণ যারা বলছে তাদের সকলের ভাষা মিলে যাচ্ছে। জামাতে ইসলামী, এনসিপি, তারা একই ভাষায় কথা বলতেছে। ডক্টর গালিব, আপনার কাছে আসতে চাই। আজকে বিএনপির ছাত্র দলের বেশ বড় সমাবেশ ছিল এবং সেখান থেকে স্পষ্টতই জামাত বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে এবং জামাত এবং এনসিপিকেও আবার ব্র্যাকেটবন্দি করা হচ্ছে একটা স্লোগানের মাধ্যমে। এই যে বাংলাদেশে বিভিন্ন সময়ে ট্যাগের রাজনীতি বা ব্র্যাকেটবন্দি, বিএনপি জামাত দীর্ঘদিন একটা ব্র্যাকেটবন্দি ট্যাগের ব্যাপার ছিল আওয়ামী লীগের সময়। এই রাজনীতির ভবিষ্যৎটাকে এবং আজকের দিনের এই যে পাল্টাপাল্টি স্লোগান, এটা কি রাজনৈতিক এক পরিবেশে স্বাভাবিক বলে মনে করেন, নাকি এটা আসলে এক ধরনের শত্রুতা বা দ্বন্দ্বের প্রকাশ? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং যারা সহ আলোচক আছেন এবং দর্শক যারা আজকের অনুষ্ঠান শুনছেন এবং পরবর্তীতে শুনবেন, সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আজকে আমরা এটা মূলত শুধু আজকে না, আমার বোধ হয় যে গত কয়েকদিন মিটফোর্টে যে ঘটনাটা হলো, সেই ঘটনার রিয়াকশন আমরা প্রথমে দেখলাম যে বিএনপির এগেনস্টে বিভিন্ন ক্যাম্পাসে মিছিল হয়েছে, এবং তার একটা রিয়াকশন আজকে বিএনপি যে রাজনৈতিক প্রক্রিয়াগুলোর মধ্যে হলো, এবং খুব সুস্পষ্টভাবে বিএনপি, জামাত, এনসিপি এবং চরমোনাইকে আপনার বিভিন্ন রাজনৈতিক রেটরিক, স্লোগান এগুলো ব্যবহার করতেছে। তো আমি এই পুরো জিনিসটাকে প্রথমে যেটা বলবো সেটা হলো, দেখেন রাজনীতিতে এগুলো সবসময় থাকে। এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলের সমালোচনা করবে, খুব কঠোর সমালোচনা করবে, বিভিন্নভাবে তাদেরকে আক্রমণ করবে, তারা পাল্টা আক্রমণ করবে। এটা এক ধরনের স্পোর্টিং মানসিকতা রাজনীতিতে, এবং আমরা অনেক দিন কিন্তু এটা দেখি নাই, তাই না? আমি আওয়ামী লীগের সময় আমরা যে ফ্যাসিস্ট শাসনের মধ্যে গেছি, সেখানে কিন্তু আমরা এরকম দেখছি যে আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছেন, আপনাকে পুলিশ ধরে নিয়ে গেছে। আমার মনে আছে বোধহয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক স্টুডেন্ট কোনো একটা অনলাইন প্রোগ্রাম পরিচালনা করছে, তাকে 1 বছর আপনার কোনো একটা মামলা দিয়ে জেলে রাখছে। তো সেই জায়গা থেকে আমরা এমন একটা জায়গায় আসছি যেখানে রাজনৈতিক দলগুলো এখন আলাপ আলোচনা করতেছে, কথাবার্তা বলতে পারতেছে, একজন আরেকজনকে কিছুটা গালাগালি চাইলেও করতে পারতেছে। তো এই যে স্বাধীনতা, এটা একটা স্ফিয়ার তৈরি হয়েছে, এটাকে আমি পজিটিভলি দেখতে চাই। আমার মনে হয় যে এটা অত্যন্ত একটা ভালো জিনিস। আমাদের কয়েকটা চেক পয়েন্টের দিক দিয়ে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে যে সমস্ত রেটরিক রাজনৈতিকভাবে এক দল আর এক দলের এগেনস্ট ইউজ করতেছে, সেখানে যেন ভায়োলেন্স ইনসাইট করার কিছু না থাকে, একজনকে ট্যাগ করে তার নাগরিক অধিকার হরণের জায়গাতে যেন আমি মার্জিনালাইজড করে না ফেলি, এইরকম কোনো প্রক্রিয়া যেন তৈরি না হয়। আর একটা জিনিস আমাদেরকে রাখতে হবে, সেটা হলো যে রাজনৈতিক দলগুলো যদি খুব হাই টোন ইউজ করে একজন আরেকজনের ব্যাপারে, তাহলে মানে ধীরে ধীরে পোলারাইজেশনটা বাড়ে। এই পোলারাইজেশনটা যেন একটা মিনিমাম লেভেলের বিয়ন্ডে না যায়, গেলে আপনার অনৈক্যের জায়গাটা তৈরি হবে। তো সেই জায়গাটা আমাদেরকে চেক করতে হবে। আদারওয়াইজ আমি খুব এনজয় করতেছি। আমার কাছে মনে হচ্ছে অনেক দিন পর রাজনৈতিক দলগুলো রাস্তায় দাঁড়াইতেছে, স্লোগান দিচ্ছে, মিছিল দিচ্ছে, একজন আরেকজনের ব্যাপারে কথা বলতেছে। দ্যাটস পার্ট ইজ ভেরি ফাইন। এখানে আমি আর যদি একটু সময় থাকে আমি আর দুইটা জিনিস এখানে শুধু একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে গত জুলাইয়ে রাজাকার শব্দটা, সেই ট্যাগিং একটা বড় টার্নিং পয়েন্ট ছিল। এখানে আবার রাজাকার শব্দের ব্যবহার বিএনপির তরফ থেকে, ছাত্র দলের তরফ থেকে করা হচ্ছে জামাতকে কেন্দ্র করে। সেটাকে এই মুহূর্তে সেটার ব্যবহারকে আপনি কীভাবে দেখেন? এখানে আমি একটা জিনিস মূল্যায়ন করব, সেটা হলো যে দুইটা জিনিস এখানে আমরা এর আগে অনেকগুলো জায়গায় দেখলাম যে বিএনপির মাঠ পর্যায়ে শৃঙ্খলা এবং কন্ট্রোল নাই বলে আমাদের কাছে মনে হচ্ছে। একটা প্রমাণ হলো বিভিন্ন অভিযোগে বিএনপি নিজেই প্রচুর লোকের বহিষ্কার করছে। আমরা পত্রপত্রিকায় প্রচুর চাঁদাবাজির খবর দেখেছি, এবং মিটফোর্টের ঘটনায় খুব স্পষ্টভাবে আমরা সন্ত্রাস এবং পার্টিকে ব্যবহার করতে দেখেছি। বিএনপি অবশ্য এই পুরো ঘটনাকে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে এক্স্যাক্টলি, তো আমি এখানেই আসতেছি। তো এই ঘটনার যে রিয়াকশন, বিএনপি হচ্ছে
প্রথমে কিছুটা অ্যাকনলেজ করছে। আপনি যদি ইমিডিয়েটলি দেখেন তারা কয়েকজনকে বহিষ্কার করছে। আজকে আমি জনাব মির্জা আব্বাসের একটা বক্তব্য দেখলাম, উনি ডিনাই করছে যে ঘটনার সাথে তার দলের কেউ সংশ্লিষ্টই না। তো ওইখান থেকে তারা কিছুটা ইউটার্ন নিচ্ছে। তো এই রিডিংটাকে আমি রাইট বলে মনে করি না। এই রিডিংটাকে আমি মনে করতেছি বিএনপি একটা ডিনায়ালের মধ্যে থাকার চেষ্টা করতেছে। আপা হয়তো তার নিজের পার্সপেক্টিভ বলবেন, কিন্তু আমি আমার পার্সপেক্টিভ আমি যেভাবে দেখছি তাতে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি প্রথমত এটা ডিনায়াল করতে চাইতেছে। সে মনে করতেছে যে এটা পুরোটাই একটা রাজনৈতিক ষড়যন্ত্র তার অপোনেন্টের। এটার মধ্যে সে সাধারণ ছাত্রদের, যেই তরুণরা জুলাইয়ে বিপ্লব করছে, তাদের যে একটা রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষা, এবং সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে যে এইটাকে একটা রাজনীতিতে মাসল পাওয়ারের ব্যবহার দেখা যাচ্ছে, এটা বিএনপি মনে করতেছে না। আমি মনে করি এটা রং রিডিং। দ্য সেইম ওয়েতে আপনি দেখেন যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে একটা ওয়েপন হিসাবে ব্যবহার করছে। যেই ওয়েপন ব্যবহার করে সে প্রথমে জামাতকে মার্জিনালাইজড করছে, তারপরে বিএনপিকেও মার্জিনালাইজ করছে। যেটা আপনি বললেন যে বিএনপি জামাত ব্র্যাকেট, এই ব্র্যাকেটটা কিন্তু আওয়ামী লীগ ব্যবহার করছে একটা লম্বা সময়। জিয়াউর রহমান সঠিক মুক্তিযোদ্ধা না, উনি পাকিস্তানের চট ছিলেন, এরকম কথাবার্তা আওয়ামী লীগ বলছে। এবং রাজাকার শব্দটাকে তারা যে শুধু রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে জামাতের এগেনস্টে ব্যবহার করছে তা না, বিএনপির এগেনস্টে ব্যবহার করছে তা না, বরং যে কোনো নাগরিক যখন আওয়ামী লীগের বিরোধিতা করছে তাকে অপ্রেস করতে গিয়ে রাজাকার হিসাবে ট্যাগিং করছে। তো আজকে ওই একই শব্দ যখন বিএনপি তার প্রতিপক্ষকে ব্যবহার করতেছে, এটা খুব চিন্তা করে ব্যবহার করতেছে আমার কাছে তা মনে হচ্ছে না। যেহেতু জামাত এখন তার অপোনেন্ট, খুব ইজিলি তাকে ঘায়াল করার জন্য বলা যায়, এ কারণে সে কুইকলি পিক করতেছে। কিন্তু এই পিক করার মধ্যে তার দুইটা জিনিস, একটা হচ্ছে যে তার ওন প্রবলেমের ডিনায়াল, এবং সেকেন্ড হলো যে প্রচলিত রাজনীতিতে যে ওয়েপনগুলো আছে সে সেগুলোই ব্যবহার করতে চাচ্ছে। কিন্তু মুক্তিযুদ্ধের ব্যাপারে একটা স্পষ্ট অবস্থান না নিয়ে কি জামাত সেই রাস্তাটা এখনো খোলা রেখে দিচ্ছে না? অবভিয়াসলি মুক্তিযুদ্ধকে জামাতের খুব ক্লিয়ারলি অ্যাড্রেস করা উচিত। এবং আমি মনে করি যে এখানে একটা প্রশ্ন আছে, সেটা হলো যে গত 15-16 বছর যেভাবে জামাতকে অপ্রেস করা হয়েছে, এবং বাংলাদেশের সমাজে মুক্তিযুদ্ধ নিয়ে একটা খোলামেলা একাডেমিক আলোচনার পরিবেশ আমরা কখনোই দেই নাই। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে জামাতকে একটা গণতান্ত্রিক টাইম দিতে হবে। যে আমরা যদি জামাতকে অ্যাকিউজ করতে চাই যে কেন জামাত এটা করলো না, সেটার জন্য একটা টাইম দিতে হবে, একটা স্পেস দিতে হবে। ধরেন আমি বললাম আগামী ফিউ ইয়ার্স। কিন্তু এই সময়ের মধ্যে জামাতের দায়িত্ব হলো যে 71কে অ্যাড্রেস করা, 71-এর ব্যাপারে যে সমস্ত কনফিউশন, তাদের দলের ব্যাপারে যে সমস্ত অভিযোগ আছে, সেগুলোকে খুব ক্লিয়ারলি জনগণের কাছে অ্যাড্রেস করা। এটা জামাতের দিক থেকে দায়িত্ব। জামাত যদি এটা পালন না করে তাহলে সে এই উইক জোনটাকে ওপেন রাখলো তার শত্রুর জন্য। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে মনে রাখতে হবে যে হাসিনা সরকার 15-16 বছরে মুক্তিযুদ্ধকে যেভাবে ওয়েপন হিসাবে ব্যবহার করেছে, তার এগেনস্টে আমার বোধহয় আজকেই সেই দিন, বোধহয় গতকালকে বা আজকে, যেদিন হচ্ছে আপনার ছাত্ররা তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে স্লোগান দিছে। তো এই স্লোগানের মানে কি? এই স্লোগানের মধ্যে কি সে কি বলতেছে যে আমি মুক্তিযুদ্ধকে অস্বীকার করতেছি? না, সেটা বলতেছে না। সে কি বলতেছে যে মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি মেইন স্ট্রিম পজিশনের বাইরে গিয়ে অন্য কিছু সাবস্ক্রাইব করতেছি? সেটাও বলতেছে না। সে শুধু বলতেছে যে আমি দেখছি যে তুমি মুক্তিযুদ্ধ ব্যবহার করে আমার সিভিল লিবার্টির স্পেসকে তুমি অপ্রেস করছো, আমি সেই অপারেশনকে রিজেক্ট করতেছি, এই কারণে সেই কথা বলছে। তো সেই আমি কি রাজাকার রাজাকার, তারপরের অংশটা কে বলেছে স্বৈরাচার। এক্স্যাক্টলি। তো এই স্লোগানটাকে যখন আপনি আনকন্ডিশনালি এবং আনচেকড আবার শত্রু মানে নিজের পলিটিক্যাল অপোনেন্টের এগেনস্টে ব্যবহার করেন, তখন আপনি ক্রিটিক্যাল থাকতেছেন না গত 16 বছর আমরা কোন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি। ধন্যবাদ। শামাবাদ, আপনার কাছে আসতে চাই। এই যে রাজনীতিতে দ্বন্দ্ব, প্রতিপক্ষকে ট্যাগিং এবং দলের বিরুদ্ধে অভিযোগ আসলেই তার মধ্যে এক ধরনের ষড়যন্ত্রের গন্ধ পাওয়া, এটা বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু নয়। এই মিটফোর্ড হাসপাতালে সোহাগের হত্যাকাণ্ডের ঘটনাকে ঘিরে যে বিএনপির দুরকম অবস্থানের কথা একটু আগে ডক্টর গালিব বলছিলেন, সেটার ব্যাপারে বিএনপি আসলে এই মুহূর্তে কি ভাবছে, এবং দল হিসেবে যে ধরনের অভিযোগ একের পর এক এসেছে বিএনপির বিরুদ্ধে, আপনারা ব্যবস্থা নিয়েছেন, কিন্তু তারপরেও সেটা থেমে না থেকে নতুন নতুন অভিযোগ যখন আসে, তখন আসলে দল হিসেবে আপনাদের কর্মীদের উপর আপনাদের নিয়ন্ত্রণটা কতটুকু রয়েছে, সেটার ব্যাপারে আপনার পর্যবেক্ষণ কি? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচকদেরকেও আমি শুভেচ্ছা জানাই। দেখুন, ভাই যেভাবে বললেন যে উনি পরিবেশটা বেশ এনজয় করছেন, তো ফ্যাসিবাদ পরবর্তী যে জায়গাটায়, মানে ফ্যাসিবাদের পতনের পরে যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে থাকতে চাচ্ছিলাম, দুর্ভাগ্যবশত এদেশের নাগরিক হিসেবে আমি মনে করি ওই জায়গা থেকে আমরা সরে আসতেছি। আমি অতটা এনজয় করছি না।
একটা রাজনৈতিক কর্মী হিসেবে বা নাগরিক হিসেবে আমি অতটা এনজয় করছি না এই কারণে, কারণ আমরা অবশ্যই সমালোচনা শেখ হাসিনার বিরুদ্ধে সমালোচনা করা যায় নাই এবং সমালোচনা সে নিতে পারতো না দেখেই তো এত অত্যাচার অনাচার সে করেছে। কোনো কথা বলার অধিকার ছিল না, কোনো কিছুই ছিল না, ডেমনস্ট্রেশন করতে পারতো না। যারা এখন অনেক গালাগালিও করতে পারছে তারা মাঠে রাস্তায় নামতে পারতো না। তো সেই জায়গা থেকে অবশ্যই রাজনীতিতে সমালোচনা থাকবে, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম থাকবে, ক্রিটিসিজমও থাকবে, এবং সেটাই যে কোনো একটা গণতান্ত্রিক পরিবেশে সেটাই বাঞ্ছনীয়। কিন্তু আমরা যখন দেখি যে কোনো একটি মানে পরিকল্পিতভাবে কোনো একটি দলকে টার্গেট করা হচ্ছে বা বিএনপিকে এখানে টার্গেট করা হচ্ছে, বিএনপি প্রধানকে টার্গেট করা হচ্ছে এবং রাজনৈতিক সব শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা বলা হচ্ছে, যদি আপনি ভিডিওগুলো দেখেন, ভিডিও ক্লিপগুলো দেখেন, রিলসগুলো দেখেন, দেখবেন যে ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে বাজে কথা বলানো হচ্ছে, সামাজিক শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা বলানো হচ্ছে। সেইটা যখন আমরা যখন নতুন বাংলাদেশের কথা বলি, যখন আমরা জেন জি একটা বিরাট জেনারেশনের কথা বলি, আমি প্রশ্নটা রাখতেই চাই যে যারা এগুলো করেছে গত 2-3 দিনে, তারা কি এই জেনারেশন কি এই ভাষাগুলো সাপোর্ট করে? আপনি একটা দলকে সমালোচনা করতে পারেন, দলের কর্মকাণ্ডকে সমালোচনা করতে পারেন, দলের নেতাদেরকেও সমালোচনা করতে পারেন, কিন্তু যে ভাষায় কি ভাষায় আপনি করবেন সেটার তো একটা সীমা পরিসীমা থাকা উচিত। আমরা কি হাসিনা যেভাবে সংসদে কথা বলতেন, এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ছড়ানো হচ্ছে, এটা কেন আপনি কোন একটা নির্দিষ্ট দলের সাথে এটাকে যুক্ত করতে চাচ্ছেন? না, এটা তো বিএনপি বিরুদ্ধেই বলছে, এবং আমরা তো দেখছি কারা বলছে। এটা কারণ যারা বলছে তাদের সকলের ভাষা মিলে যাচ্ছে। জামাতে ইসলামী, এনসিপি, তারা একই ভাষায় কথা বলতেছে। এখন আপনি দেখেন কুমিল্লার মুরাদনগরে এর মধ্যে 3টা মার্ডার হয়েছে, 3টা হত্যাকাণ্ড, নৃশংসভাবে হত্যাকাণ্ড হয়েছে, মসজিদে ইমামকে হত্যা করা হয়েছে, তারপরে আপনার খুলনায় যুবদল নেতাকে হত্যা করা হয়েছে, হ্যাঁ, যে আপনি এবং হত্যা করেছে আবার রগও কেটেছে। যেই কারণেই হোক, আবার এই যে লাস্টে এই ঘটনাটা ঘটলো মিটফোর্ডে, যে নৃশংস হত্যাকাণ্ড, আপনার 9 জুলাই হত্যাটা হয়েছে, 11 জুলাই এটা সারা বাংলাদেশ জানতে পেরেছে। কেন? এখানে কিছু প্রশ্ন জাগে না আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে, বা আপনার সাংবাদিকতা আপনারা যারা করেন আপনাদের মাঝেও তো আর এই প্রশ্নটা থাকা উচিত যে কেন 9 তারিখে ঘটনা আমরা 11 তারিখে জানলাম, এবং এই প্রশ্নগুলো, কারণ এগুলো আমার এবং সে ঠিক কিছু নির্দিষ্ট জায়গা থেকে বা পেজ থেকে এগুলো আগেই কন্টেন্টগুলো রেডি করা ছিল, এবং একই সময়ে কন্টেন্টগুলো ছাড়া হয়েছে, এবং একই সাথে সাথে রাস্তায়ও কিছু গোষ্ঠী নেমে গেলেন, হ্যাঁ, কিছু দলের লোক নেমে গেলেন এবং অশ্লীল ভাষায় বিএনপির নেতাদেরকে গালাগালি শুরু করলেন। তো বিএনপি তো এখন ক্ষমতায় নাই। হাসিনার সময় যখন হত্যা হতো তখন আমরা বলতাম যে সরকারের দোষ, পুলিশের দোষ, র্যাবের দোষ নাকি। তখন বিএনপি তো ক্ষমতায় নাই, প্রশাসনও বিএনপি চালাচ্ছে না। এখন তাহলে আমাদের বলা উচিত যে, বা যারাই বলছে তাদের বলা উচিত যে প্রশাসন কেন এটা দেখে নাই? 2 দিন কেন একটা লোক মার্ডার হলো, 2 দিন পরে কেন আমরা জানলাম? একটু দূরেই প্রশাসনের লোকজন ছিল, তারা কেন জানলো না? কেন একটা ভিডিও খুব ঠান্ডা মাথায় পুরা ঘটনাটাকে ভিডিও করা হলো, কেউ কিছু বলল না? এই প্রশ্নগুলো কি মানুষের মনে জাগে না? এবং মিটফোর্ডের আগে যে ঘটনাগুলোর কথা আমি বললাম, যে মার্ডারগুলো হয়েছে, সেগুলোর ব্যাপারে তো এরা এত উচ্চ স্বরে কথা বলে নাই। তাহলে এটার পেছনে কারা আছে বলে মনে হয়? যেভাবে আপনি বলছেন যে ভিডিওগুলো ছড়ানো, এটার পেছনে কারা আছে সেটা তদন্ত করা উচিত। এবং প্রধান উপদেষ্টাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, প্রধান উপদেষ্টা আছে, ওনাদের দায়িত্ব নিয়ে এটা বের করা উচিত। যেমন বিএনপি ইতিমধ্যেই বলেছে যে আমরা উপযুক্ত লোকজন নিয়ে আমরা একটা টিম করে আমরা তদন্ত আমাদের পক্ষ থেকে আমরা যখনই বাংলাদেশে কখনো কোনো ঘটনা ঘটেছে, রামুর ঘটনা, যে কোনো ঘটনা ঘটেছে, প্রত্যেক ঘটনায় কিন্তু বিএনপির পক্ষ থেকে আমাদের দায়িত্বটা আমরা পালন করার চেষ্টা করেছি। তো সুতরাং আমরা এটাও করব। মানে প্রশ্ন হচ্ছে, আপনারা তো বহিষ্কার করেছেন আপনাদের কর্মীদের, কিন্তু এর পরেও তো একের পর এক ঘটনা ঘটে চলেছে। সেক্ষেত্রে কি আপনাদের কর্মীদের উপর দলের নিয়ন্ত্রণটা
শিথিল হয়ে এসেছে? না, মোটেই না। দলের দেখেন এই ঘটনা ঘটার মানে 1 ঘন্টার মধ্যে বহিষ্কার করা হয়েছে। ঘটনা কি ঘটেছে, কিভাবে ঘটেছে এটা পরিষ্কার জানার আগেই কিন্তু বহিষ্কার করা হয়েছে। তো ডে 1 থেকেই কিন্তু একেবারে 0 টলারেন্সে আছে বিএনপি। এখন যখন কারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, কারা ভিতরে ঢুকছে, কারা এখানে আওয়ামী লীগ আছে বা অন্য কোনো দল আছে নাকি, সেগুলো ভেবে দেখার ব্যাপার আছে। এখন সবই যে এখন তো লীগের নাম নেওয়া যাচ্ছে না বাংলাদেশে, সবাই এখন আবার দল হয়ে গেছে। হয় কেউ জামাত করে, কেউ কি বলে বিএনপি করে। এখন আওয়ামী লীগ এখন ভ্যানিশ হয়ে গেছে, কিন্তু আসলে তো আওয়ামী লীগ ভ্যানিশ হয় নাই, আওয়ামী লীগ আছে। এখন সেই বাস্তবতাটাও আমাদের দেখতে হবে। আজকে দেখলাম যে নাহিদ কোথাও বক্তৃতা দিচ্ছে যে এখানে কি বিএনপি হচ্ছে সন্ত্রাসে আর চাঁদাবাজির দল, আমরা কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করতেছি। তা আমি পর সারা দেশের কথা বাদ দিই, আমার অঞ্চলে যদি আমি দেখি, ওরা যখন ওখানে কমিটি করতে গেছে এনসিপি, সবই তো আওয়ামী লীগের লোক ভাই। তো ওরা আওয়ামী লীগকে একদিক দিয়ে ব্যান্ড করার জন্য আন্দোলন করছে, আওয়ামী লীগ ব্যান্ড হয়েছে, এখন আওয়ামী লীগের লোকজন দেশে এনসিপি কমিটি করতেছে। তা এখন আপনার রাজনীতির ভিতরে তো রাজনীতি থাকে, তা এখন সেটা আপনার বাস্তবতা দেখতে হবে। এবং এটা খুবই পরিষ্কার যে মিটফোর্ডের এই নৃশংস ঘটনা খুবই দুঃখজনক, কিন্তু এই ঘটনাটাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা উচিত, এবং করলে দেখা যাবে যে এখানে হয়তো আওয়ামী লীগের প্রশাসনের ভিতরে যে আওয়ামী লীগের দোসররা আছে তারা এটার সাথে ইনভলভড, বিএনপিকে টার্গেট করেছে। কারণ এখন তো আমাদের দেশের রাজনৈতিক ক্লাইমেটে কাউকে না কাউকে টার্গেট করতে হবে। তো বিএনপি এখন সবচেয়ে বড় দল, বিএনপিকে টার্গেট করতে হবে, বিএনপির নেতাকে টার্গেট করতে হবে।